I'm here, Raj. তুই তুই সোমরাজ ব্যানার্জি আমাকে ডেকে পাঠিয়েছে। সোমরাজ ব্যানার্জি আমার বয়ফ্রেন্ড হয়। সোমরাজ 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 ব্যানার্জি এখানে নেই, আমি আছি। আমি সোমরাজ ব্যানার্জির স্ত্রী। আমি তোর জন্য একটা ফাঁদ পেতেছিলাম এবং তুই সেই ফাঁদে পা দিয়েছিস। তুলি আর ফাদ? ইয়েস, যেই মেসেজটা পেয়ে তুই নাচতে নাচতে এখানে চলে এসেছিস, সেই মেসেজটা মানে যেটাতে লেখা ছিল, সে রাতের পর থেকে আমি দু চোখের পাতা এক করতে পারছি না। চোখ বুঝলেই তোমার মুখটা চোখের সামনে ভেসে আসছে, আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে চাই। পেয়েছিলে তো মেসেজটা? পেয়েছিলি। সেই মেসেজটা তোকে সোমরাজ ব্যানার্জি পাঠায়নি, পাঠিয়েছিলাম আমি। অবশ্য আমি জানতাম না তখন তোকে মেসেজটা পাঠাচ্ছি। জানলে আমি অন্যরকম ভাবে হ্যান্ডেল করতাম ব্যাপারটা। যে নিজের বরকে হ্যান্ডেল করতে পারে না সে কিনা করবে আমাকে হ্যান্ডেল। ফান, গ্রেট। তিতির, তোর এই দৈন্য দশা দেখে না আমার খুব খারাপ লাগছে রে, বিশ্বাস কর। না মানে তুই নিজের বরকে সন্দেহ করে ফোন ঘেটেছিস, সেই ফোন থেকে প্রেমিকার নাম্বার জোগাড় করে হোটেল বুক করেছিস। প্রেমিকা প্রেমিকা কি করছিস তখন থেকে? তুলি দিদি, সোমরাজ ব্যানার্জি তোকে পছন্দ করে না। আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোর বাড়িতে গিয়ে বলে এসেছিল। তুলি, আপনাকে বলছি, ওই যে ওখানে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছেন, আপনার বোন তিতির বসু, উনি এখন আমার স্ত্রী। তাই আমি আশা করব আমাদের বিবাহিত জীবনে আপনি আর কোনো রকম সমস্যার তৈরি করবেন না। সেটা তোর চোখে ধুলো দেওয়ার জন্য। দেখ তিতির, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? আর মানুষের মন চেঞ্জ হয় রে। যেমন দেখ, সোমরাজ ব্যানার্জি তোকে দু চোখে সহ্য করতে পারতো না, কিন্তু সেই সোমরাজ ব্যানার্জি কিন্তু তোর সাথে বিয়ে করলো। বিয়ে করার পর রিয়েলাইজ করলো কি সোমরাজ ব্যানার্জি খুব বড় ভুল করে ফেলেছে। আর ঠিক সেই ভুলটা শুধরানোর জন্য সোমরাজ ব্যানার্জি আমার কাছে এসেছে। সেই দিনকে না, এই রুমে, এই বিছানায় আমরা একসাথে রাত কাটিয়েছি, আমাদের দুজনের প্রথম রাত। চুপ, একদম চুপ। মিথ্যে কথা বলে চলেছে। এই সব কিছু তোর সাজানো ফাঁদ। এই চুপ কর তো। সোমরাজ ব্যানার্জি কচি খোকা নাকি, হ্যাঁ, যে আমি ফাঁদ পাতবো আর সোমরাজ ব্যানার্জি সেই ফাঁদে এসে পা দিয়ে দেবে? হ্যাঁ, তুই আমাকে স্লাইটলি একটু বোকা বলতে পারিস, কারণ তুই এই ফাঁদটা পেতেছিস সেটা না আমি বুঝতে পারিনি, তাই পা দিয়ে ফেলেছি। কিন্তু সোমরাজ ব্যানার্জি তো নয়। সোমরাজ ব্যানার্জি তো হাইলি ইন্টেলিজেন্ট, রাইট? ছাতার মাথা। সোমরাজ বাবু হলেন শ্বাসবিহীন ডাব। নাহলে তুলি দিদি ওনাকে ব্ল্যাকমেইল করছে। তুলি দিদি, আজকে আমার ফার্স্ট কনসার্ট দোয়েল, আর কিছুক্ষণ পর আমি স্টেজে উঠবো। তুমি কোথায় ফ্রন্ট রোতে বসে আমাকে চিয়ার করবে, আমার জন্য হাততালি দেবে, সেটাই আমি এক্সপেক্ট করেছিলাম। তুমি এখন বলছো কনসার্টে আমাকে গানই করতে হবে না। কনসার্ট? জয়কে তো নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই না? সেটাই মাথায় গান বাজনা করে হবে না। কনসার্ট তো অনেক বড় ব্যাপার জয়, বলো এটা একটা মাচা, আর আমি চাই না তুমি সেই মাচায় গান গাও। কি? সো হোয়াট? মাচা হলে কি হয়েছে? সেখানে তো লোকজন গানই শুনতে আসবে, আমি তো গানই করব। তো কি হয়েছে দোয়েল? এতদিন তুমি আমাকে সব থেকে বেশি উৎসাহ দিয়েছো, বাড়িতে যাতে আমি রিহার্স করতে পারি সব ব্যবস্থা তুমি করেছো, আমার ব্যান্ড মেম্বারসদের যত্ন নিয়েছো যাতে আমি মন দিয়ে গানটা করতে পারি। বুঝতে পারছি না দোয়েল, আমি সবাইকে বলতাম জানো যে তুমি আমার বিগেস্ট ইন্সপিরেশন দোয়েল। ইউ আর দ্য ওয়ান, ইউ আর মাই বিগেস্ট ইন্সপিরেশন দোয়েল। কি হলো? মিথ্যে হয়ে গেল সবটা, এক মোমেন্টে মিথ্যে হয়ে গেল। আমি বুঝতে পারছি না। তুমি বললে তুমি এক্ষুনি আসছো, তারপর তুমি খাবার নিয়েও গেলে না, এখন বলছো গান করতে হবে না। আমি সত্যি বুঝতে পারছি না হোয়াট ইজ হ্যাপেনিং দোয়েল। সত্যি দোয়েল, আমি এই দোয়েলকে চিনি না দোয়েল। আমাকে একটা কথা বলো তো জয়, আজকের মাচাটা করে তুমি কত টাকা পাবে? $25,000 টাকা। 25,000 টাকা?
5 জন মেম্বার, তার মানে 5,000 টাকা করে পার হেড, তাই তো? হ্যাঁ তাই। পরের ফাংশন কবে জয়? জানি না। বেশ, তাহলে কি দাঁড়ালো বলো তো? গোটা মাসে তোমার ইনকাম 5,000 টাকা। তিতির, তুই গোয়েন্দাগিরি করাটা ছেড়ে দিয়ে একটু নিজের রূপচর্চা কর, বুঝলি তো? না মানে এই চুল, তারপরে এরকম চেহারায় সোমরাজ ব্যানার্জি কেন? কোনো ছেলে অ্যাট্রাক্টেড হবে না। দেখ, লুক অ্যাট মি, আমায় দেখ, আমার আমার ফিগার, কত সুন্দর স্কিন, আমায় দেখতে কত ভালো। আর তুই তুই তো ভালো করে মেয়ে না, সোমরাজ ব্যানার্জি তোকে কোনোদিনও বলেনি। দেখ, আপনি মেয়েই নন, আপনি হলেন গোপবিহীন গুন্ডা। তিতির, আমাদের দুজনের সম্পর্কটা না অনেকটা এগিয়ে গেছে, জানিস তো? তুই এর মাঝখানে বট গাছের মতন দাঁড়িয়ে থাকিস না। একটা কাজ কর, তুই ডিভোর্সটা দিয়ে ঘাটালে চলে যা, হ্যাঁ? আর টাকা পয়সা কি লাগবে সেটা তুই বলে দিস, আমি সোমরাজকে বলে দেবো, ওকে? আমার আর সোমরাজ বাবুর অগ্নি সাক্ষী করে সিঁদুর পরিয়ে বিয়ে হয়েছে। আর ফুল সজ্জা এই বিছানায় আমার সাথে হয়েছে। তুলি দিদি, রিল্যাক্স, পাগলামো করছিস কেন? হ্যাঁ শোন, তোকে আমি একটা ভালো কথা বলছি। তুই না এই গোয়েন্দাগিরি বাদ দিয়ে রূপচর্চা কর, একটু ফেসিয়াল কর, একটু স্পা কর, দেখবি এরকম অনেক রাত তুইও কাটাতে পারবি। বাজে কথা না বলে সেদিন কি হয়েছিল সেটা বল। শুনবি? সহ্য করতে পারবি তো? সোমরাজ বাবু কোনো অন্যায় করতে পারেন না, সেটা আমার বিশ্বাস, তুই বল। দিদি, তুই এর মধ্যে আবার ন্যায় অন্যায় এসব কোথা থেকে আনছিস বলতো? ইটস অল অ্যাবাউট ফান বেবি। আচ্ছা শোন, বলছি, আমরা দুজনে এই রুমে আসলাম, তারপর সোমরাজ ওই বিছানাটায় শুয়ে পড়ল, আর আমায় না এক হ্যাচকা টান দিল। আর তারপর না, এই যে এই বিছানাটা, এই বিছানায় আমরা দুজনে খুব কাছাকাছি এলাম। আর তারপর আমি আস্তে করে সোমরাস্তার জামার বাটনটা খুলে দিচ্ছিলাম, বুঝলি তো? তারপর আমরা দুজনে জয়, আজ বাদে কাল তুমি আমি 2 থেকে 3 হব, তখন কি হবে একবার ভেবে দেখেছো? শুনো জয়, তোমার যোগ্যতা প্রতিভা কোনটাই কম নয়, তাই না? তুমি যদি রোজ অফিসে যাও, তুমি যদি চাকরি করো, তাহলে মাসের শেষে তুমি 1 লাখ টাকা ইনকাম করবে জয়। এবার আমার ভালো লাগে না, আমার চাই না 1 লাখ টাকা, আমার চাই না তো 1 লাখ টাকা। আমি অফিস মাইনে লাখ টাকা আমি তো কোনোটাই কোনোদিন চাইনি। আমি তো 1000 বার বলছি যে আমার ভালো লাগে না অফিসে যেতে, আমার যে কাজটা ভালো লাগে আমি তো সেই কাজটা করব। দোল, আমি তোমাকে শেষবার বলছি, আই এম অ্যান আর্টিস্ট, আমি একজন শিল্পী, আর এটাই আমার প্যাশন। এই প্যাশন দিয়ে কি তুমি পেট ভরাতে পারবে জয়? পারবে না, সেই আমাদের অন্য কারোর গলগ্রহ হয়ে থাকতে হবে। ও কতদিন দাদার গলগ্রহ হয়ে থাকবে? দাদার ঘাড়ে বসে কতদিন খাবে ও? দোল, কি হয়েছে বলো তো? আমি সত্যি বুঝতে পারছি না। এটা তো আমার দোয়েল নয়,
আমি সত্যি তোমায় চিনতে পারছি না। কি বলছো? কিসের গলগ্রহ? কিসের কি কি দোয়েল, এই কথাগুলো তুমি নিজে বলছো না। এটা হতে পারে না। আই এম কোয়াইট শিওর যে এই কথাগুলো তোমার মুখে কেউ বসিয়ে দিয়েছে। তোমাকে ওকে ঠিক পথে চালনা করতে হবে দোয়েল, প্লিজ। আমার ছেলেটাকে এভাবে ভেসে যেতে দিও না বেটা। দোয়েল, আমায় সত্যি করে বলো না, তোমায় কেউ কিছু বলেছে? মা কিছু বলেছে? আমি জানি মা কিছু বলেছে। তোমার কথাগুলো বড্ড মামা। মা কেন কিছু বলতে যাবে জয়? মায়ের কিছু বলা থাকলে মা সরাসরি তোমাকে বলবেন, আমাকে কেন বলবেন? তুমি তার সন্তান জয়, আর মা কখনোই চাইবেন না তোমার খারাপ হোক। তাছাড়া তোমার কি মনে হয় আমার বোধ বুদ্ধি বলে কিছু নেই? আমাকে কেউ এই কথাগুলো শিখিয়ে দেয়নি জয়, আমি নিজে এই কথাগুলো বলছি। একজন স্ত্রী হিসেবে আমার কর্তব্য আমার স্বামীকে ঠিক পথে পরিচালনা করা, আর আমি সেটাই করছি। তাহলে দোয়েল, স্ত্রী হিসেবে তুমি আমায় চিনতেই পারোনি। গানটাই আমার একমাত্র সঠিক পথ, আর আমি গানটাই গাইব। তোমার আসতে হলে তুমি এসো, না হলে আমি একাই যাব। আজকে গান গাইতে গেলে তুমি আমার মরা মুখ দেখবে জয়। রাজ, রাজ তোমার প্রেমিকাকে মারলো, তুমি কিছু বলো রাজ প্লিজ। কে প্রেমিকা? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রাজ, তুমি এখন তোমার বউয়ের সামনে এইভাবে কেন ম্যানেজ দিচ্ছ বেবি? এরকম করো না। তোমার ওকে পাত্তা দেওয়ার কি আছে বলো তো? তুমি প্লিজ ওকে পাত্তা দিও না। ওকে ডিভোর্স দিয়ে এসব ঝামেলা তুমি হাঁটাও। তুমি আমাকে বিয়ে করো একদম please। চুপ চুপ, আর একটা কথা না। এখন চিৎকার করে কি হবে? কালকে যখন এতবার করে জিজ্ঞেস করছিলাম যে মেয়েটাকে কি আমি চিনি, আপনি তো বললেন না, নামটাও পর্যন্ত বলতে চাইলেন না। আগে যদি জানতাম তুলি দিদি যেটুকু সন্দেহ নিয়ে আজকে এই হোটেল রুমে এসেছিলাম, সেইটুকু সন্দেহ আমার থাকতো না। ওকে আমি এমনি টাইট দিয়ে দিতাম। তিতির শোন, রাজ তোর থেকে আমার নামটা লুকিয়েছিল কেন জানিস? তার কারণ হলো তোকে পুরোপুরি সাইড করে আমাকে বিয়ে করবে বলে, বুঝতে পেরেছিস? আর রাজ তো আমাকে ভালোবাসে, তাই ও সেভ করতে চেয়েছিল, তাই না বলো রাজ? আমি তোমাকে কোনো ভালো টালো কিচ্ছু বাসি না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সেদিন যেটা হয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওটা আমার ভুল ছিল, ভুল। ভুল যখন হয়েছে তখন তো তার মাসুল দিতেই হবে। তুমি ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। আচ্ছা আগে শুনি অ্যাক্সিডেন্টটা কি হয়েছিল। তিতির, আমি তো তোমাকে বলেইছি, আমি নিচের বারকাম রেস্টুরেন্টে এসেছিলাম, সঙ্গে তুলি ছিল। হ্যাঁ, সোম তো নিজের ইচ্ছে এসেছিল, তাই না? আমি তো আর ঘাড় ধরে নিয়ে আসিনি। এই কথাটা তুলি একদম ঠিক বলেছে। সেদিন তোমার সঙ্গে ঝগড়া করার পর থেকে মাথাটা গরম ছিল, তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই এখানে এসেছিলাম। এখানে আসার পর আমি একটু ড্রিঙ্ক করে ফেলি, একটু বেশি ড্রিঙ্ক করে ফেলি। তারপর থেকে আমার কোনো সেন্স ছিল না। আমি জানি না তারপর কি হয়েছিল। কামবার দেবে আমাকে শিক্ষা। আচ্ছা বেশ, আপনাকে কে নিয়ে গেল? আপনার তো সেন্স ছিল না বললেন। অফকোর্স আমি। ও এখানে নিয়ে এলি কেন? গাড়িতেও তো তুলে দিতে পারতি, ড্রাইভার বাড়ি নিয়ে চলে যেত। বাড়ি গেলে তো তোর মুখটা দেখতে হতো, তাই। এই এক মিনিট, এই কথাটা আমি তোমাকে কখন বলেছি আমার তো মনে পড়ছে না। তিতিরের ওপর রাগ করে আমি ওর মুখ নাই দেখতে পারি, কিন্তু তার রিপ্লেসমেন্ট হিসেবে আমি তোমার সঙ্গে একই হোটেলে এক রুমে থেকে যাব, এই কথাটা তো আমি মরে গেলেও ভাবতে পারি না। কাম অন রাজ, রাজ তুমি অন্তত বাকি 5টা বাঙালি পুরুষের মতন বউকে ভয় পেও না প্লিজ। সত্যিটা বলো রাজ। সত্যিটা এটাই যে আমি যখন রুমে আসছিলাম তখন আমার কোনো হুঁশ ছিল না। ঠিক আছে, বলছি তুলি দিদি, তুই সোমরাজ বাবুর থেকে অন্তত 6-7 ইঞ্চি বেটে। তুই সোমরাজ বাবুকে একা এখানে সামনে নিয়ে আসতে পারলি?
মানে আমাদের বাড়িতে যখন যাস তখন তো মাসি তোকে গাড়ি থেকে মিষ্টি নিয়ে আসতে বলে তোর হাড় ল্যাক প্যাক করে, তুই সোমরাজ বাবু এত বড় একটা মানুষকে একা একা নিয়ে এলি এখানে? কেন, লিফট এনেছি। লিফট অব্দি কি করে নিয়ে গেলি সোমরাজ বাবুকে? মানে একা কি করে নিয়ে গেলি? লিফট অব্দিও তো নিয়ে যেতে হতো, নাকি আগে থেকে ঠিক করা লোক ছিল? বরকে বাঁচানোর চেষ্টা করছিস তো, তাই না? দুদিন পর যখন বরই তোর পিঠে ছুরি মারবে না, তখন বুঝতে পারবি। তুই আমার পিঠে ছুরি অনেকবার মারার চেষ্টা করেছিস তুলি দিদি, সেইটাতে আমি ভয় পাই না। আমার ভয় একটাই, সত্যিটা আমি যদি খুঁজে বার করতে না পারি, যদি এই নির্দোষ মানুষটাকে অপরাধী ভেবে ফেলি। তোর বর না নিজেই ঘরে এসে আমার কাছে এসে নিজেকে উৎসর্গ করতে চাইলো। বাবা, যেই মানুষটা ঘর অব্দি হেঁটে আসতে পারলো না, সেই মানুষটা হঠাৎ করে ঘরে এসে গড়গড় করে নিজেকে তোর কাছে উৎসর্গ করে দিতে চাইলো। তুই নিজেকে ভগবান ভগবান ভাবছিস যে লোকের তোর কাছে নিজেকে উৎসর্গ করে? মানে পরের দিন সকালবেলা ও এই কথাটাই আমাকে বলেছিল, আমি নাকি ওর কাছে নিজেকে উৎসর্গ করে দিয়েছি। হ্যাঁ সোম, একদম ঠিক। দেখো, একই কথা বারবার বলছি মানে সেটা তো মিথ্যে নয়, তাই না? আর তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের অবস্থা দেখে বুঝতে পারোনি? তুমি বুঝতে পারোনি যে রাত্রেবেলা ঠিক কি করেছিলে? কি ছিল রে তুলি দিদি? কয়েকটা জামা কাপড় ছড়িয়ে থাকা ছাড়া তো অন্য কিছু ছিল না। সেটা তো যে কোনো মানুষ মানুষকে ফাঁসানোর জন্য করতেই পারে। আচ্ছা তুলি, তুমি যে আমাকে বলেছিলে কি সমস্ত তুমি মেডিকেল টেস্ট করাবে, টেস্ট করে প্রমাণ করাবে যে আমি তোমার সম্মানহানি করেছি, কোথায় সেই সমস্ত রিপোর্ট? মেডিকেল রিপোর্ট? হ্যাঁ, আচ্ছা, তো সময় হলে ঠিক ঠিক নিয়ে আসবো। আর প্রমাণ তো আমি সারাক্ষণ সাথে করে নিয়ে ঘুরি না, তাই না? তুতলাচ্ছিস কেন? ভুল করে ধরা পড়ে গেছিস তো, এটাই প্রবলেম। এর থেকেও বেশি সন্দেহজনক কি জানিস? এই হোটেলটাতে রুম খুব সহজে অ্যাভেলেবেল নয়। আমি আজকে বুক করতে গিয়ে আমার কালঘাম ছুটে গেছে। আর তুই এক রাতের মধ্যে কি করে রুম পেয়ে গেলি? নাকি সমস্তটা ছকে প্ল্যান করে আগে থেকে বুকিং করা ছিল? এই শোন, তুই যখন গোয়েন্দাগিরি করছিস তাহলে এটাও নিজের মতন করে নে না, আমাকে কেন বলছিস? এটাও আমি বের করে নেব, কিন্তু তাতে কি তোর বোকামোটা কমবে বাবা? সেদিন যখন আমি বারবার সোমরাজবাবুকে ফোন করছিলাম, সোমরাজবাবু যদি কোনো কুকীর্তি করতেন, ইজিলি আমার ফোনটা তুলে বলে দিতে পারতেন আমি অফিসে আছি, কিছু একটা বলে দিতে পারতেন, আমি তো সন্দেহই করতাম না। আমি ভাবতামও না এটা নিয়ে, বুঝতেও পারতাম না। তুই বুদ্ধি খাটিয়ে কি করলি? আসলে কি বলতো, তুই আমাদের সম্পর্কটাকে খুব উপর থেকে জাজ করেছিস, তাই বুঝতে পারিসনি আমি। যাই হোক, তুই বুদ্ধি খাটিয়ে কি করলি? গলা ভারিয়ে আমার সাথে কথা বললি, বলি আমরা প্রাইভেট টাইম স্পেন্ড করছি। সোমরাজবাবু কেন তোকে দিয়ে ফোন তোলাবে? আর তুই গলাটা কেন ভারিয়েছিলি সেটাও আমি জানি। তুই জানতি আমি যদি বুঝতে পেরে যাই তুই ফোনটা তুলেছিস, তাহলে এটাও আমি বুঝতে পেরে যাব এই সবটা তোর কারসাজি। সোমরাজবাবু সম্পূর্ণ নির্দোষ, তাই তো? দেখ তুলি দিদি, তোর সোমরাজবাবুর ওপর অনেক দিন থেকেই লোভ। ইনফ্যাক্ট আমাদের বিয়ের দিনও হলুদের বাটি উল্টে দিয়েছিস, কোণে সেজে বসেছিলি। তুলি দিদি ব্রাইডাল মেকআপ করছে, মানে দুম সাজছে, অনেক কিছু করেছিস। তাই আমি হলপ করে বলতে পারি, চোখ বুজে বলতে পারি, এই সমস্ত কিছু তুই করেছিস। সোমরাজবাবু সম্পূর্ণ নির্দোষ। আমি তো ওনাকে চিনি, উনি একগুঁয়ে, রাগী, জেদি, খানিকটা বোকাও। কিন্তু এরকম একটা ঘৃণ্য কাজ উনি করতে পারেন না। তাই সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং পর্যালোচনা অনুযায়ী তিতিরের আদালতে সোমরাজ ব্যানার্জিকে বেকসুর খালাস করা হলো। এই লাস্ট কয়েকদিন কিভাবে কেটেছে আমার, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না দিদির। কিন্তু তুমি সত্যি বিশ্বাস করছো
আমি এই ঘৃণ্য অপরাধটা করিনি। আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করতাম না আপনি এটা করতে পারেন। আসল কালপ্রিট হচ্ছে এই তুলি দিদি। খারাপ একটা জিনিসই লাগছে, আপনার নিজের ওপর এইটুকু ভরসা নেই যে আপনি এই ঘৃণ্য কাজটা করেননি, সেটাও আমাকে বলে দিতে হচ্ছে। অবশ্য এইটুকু না করতে পারলে আর বন্ধুত্ব কিসের, তাই না? তুমি এতদিন আমার ভালো বন্ধু হিসেবে পাশে ছিলে। আর তুলি দিদি, যেই কথাগুলো তুই বললি যে আমি ঠিক করে মেয়েই নই, আমার গ্রুমিং দরকার, সেগুলো হয়তো ঠিক, সত্যি আমার গ্রুমিং দরকার, কিন্তু বন্ধুত্বে এইসব কিছু ম্যাটার করে না। তাই আমার আর সোমরাজবাবুর বন্ধুত্বে তুই কয়েকটা জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিপ ধরাতে পারবি না। মানুষটা খাঁটি তো। আর আমরা দুজন মিলে কালকে তোর জন্য পাত্রচায়ী কলামে একটা অ্যাড দেবো। হ্যাঁ, পাত্রটা এনারাই হবে, যেন বিয়ে করে ওকে বিদেশ নিয়ে চলে যেতে পারে, আমার মাথাটা যেন না খায়। এনারাই কথা ফুটেছে, গুড। তুলি দিদি, আমি জানি সোমরাজবাবু হ্যান্ডসাম, কিন্তু তোর যদি ভাগ্যে থাকে তাহলে তুইও পেয়ে যাবি। এই টিভি সিরিয়ালের মতো বোনের বরকে নিয়ে টানাটানি করাটা এবার বন্ধ কর, খুব ইম্যাচিওর কাজটা। চলুন, নাকি থাকবেন? আমিও হারার পাত্রী নই। একটা অ্যাটেম্প্ট ফেল হয়েছে তো কি হয়েছে, পরের ধাক্কার জন্য রেডি হও।